আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী ইতিসাম টিভির সম্মানিত প্রিয় দর্শক, আলী ইতিসাম টিভির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের পর্বে আমরা জানব যজমের পরিচয়। যজমের পরিচয় এবং যজমের ব্যবহার সম্পর্কে আজকে আমরা জানব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই পর্বে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি ব্ল্যাকবোর্ডে। দেখুন যজম কিভাবে হয়। আমরা প্রথমে 3টা দাগ টেনে নিলাম। এরপরে দেখুন যজমের একটা রূপ হলো এরকম, এই দিকে ঘুরে থাকবে, আর আরেকটা রূপ হলো এরকম গোল থাকবে, আর আরেকটা রূপ থাকবে এরকম খাড়া থাকবে। প্রিয় দর্শক, আমরা 3টা রূপ উল্লেখ করেছি যজমের। দেখুন কতগুলো কোরআন মাজিদে যজমের রূপ এই রকম থাকবে। আর বিশেষ করে সৌদি আরবে যে সমস্ত কোরআন মাজিদ ছাপানো হয়, সেই সমস্ত কোরআন মাজিদের যজমের রূপ এরকম গোল হবে। আর আমাদের বাংলাদেশে যে সমস্ত কোরআন মাজিদগুলো ছাপানো হয়, সেই কোরআন মাজিদে যজমের রূপ এইভাবে থাকে। প্রিয় দর্শক, যজম আমরা চিনলাম, যজমের রূপ 3 ভাবে হয়ে থাকে। এটা এই ধরনের, আর একটা গোল, আর একটা খাড়া। এখন এই যজমের কাজ কি, এই বিষয়ে আমরা জানব। প্রিয় দর্শক, যদি কোনো বর্ণের ওপরে এটা অথবা এটা অথবা এটা 3টার কোনো একটা যদি আরবি বর্ণমালার ওপরে থাকে, তাহলে বুঝবো যে এটা থাকার কারণে তার এককটা উচ্চারণ হবে। আমরা আবার ভালো করে বুঝি। আরবি বর্ণমালার ওপরে যদি এই রূপ থাকে, এই 3টার কোনো একটা রূপ যদি থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা বর্ণের এককটা উচ্চারণ হবে। আর এটা উচ্চারিত হয় কিভাবে? আমরা কোরআন মাজিদ পড়ি ডান দিক থেকে, কোরআন মাজিদ লিখা ডান দিক থেকে পড়তে হয়। তাহলে ডানের কোনো বর্ণে যদি কোনো কার থাকে, কারের সাথে যদি এইটা থাকে তার পরের বর্ণে, কারের সাথে 3টার কোনো একটা যদি থাকে কোনো বর্ণের ওপরে তার পাশেই, তাহলে বুঝবো যে এটা তার সাথে লেগে উচ্চারণ হবে। আমি একটু বলি আপনাদেরকে। দেখুন, আমরা এখানে একটা বড় করে সরেয়া লিখলাম। দেখুন, এরপরে আমরা একটা ম বসিয়ে দিলাম। ম বসিয়ে দিলে আমরা একে উচ্চারণ করব সরেয়া, আর এর সাথে নিলাম ম। ম বলছি আমরা কেন? এই জন্যই বলছি যে এখানে শুধু ম একা আছে, এর সাথে কোনো কার ব্যবহার করা হয়নি। দেখুন, এখানে না দিয়েছি আমরা কোনো একার, না আকার, না রসিকার, কোনো কিছুই ব্যবহার করিনি। তাহলে আমরা বুঝবো কি, যে বাংলা যখন পড়ি তখন আমরা ধরে নিই যে বামের বর্ণের সাথে ডানে যদি কোনো বর্ণ এককভাবে থাকে, খালি থাকে, তাহলে আমরা বাম দিকে নিয়ে তাকে উচ্চারণ করি। কিভাবে? আমরা এখানে এটা বুঝতে পারছি। আম, দেখুন আম বুঝার পরে যদি আমরা এখানে আর একটা র বসিয়ে দিয়ে আকার দিয়ে দিই, তাহলে আমরা উচ্চারণ করব কি? আমরা উচ্চারণ করব। তাহলে এই যে আমরা ম নিলাম, ম নিয়ে উচ্চারণ করছি কি? প্রথমে বলছি আম, পরে বলছি রা, একসঙ্গে বলছি আমরা। এতটুকু বুঝবো যে আরবি বর্ণমালার ওপরে কোনো একটা বর্ণের বাঁ দিকে যদি ডানের বর্ণে কোনো আকার আছে, বাঁ দিকের বর্ণের সাথে যদি এরকম এই 3টার কোনো একটা থাকে, অর্থাৎ যজম থাকে, এর নাম আমরা বলবো যজম। আর বাংলা আমরা একে বলবো হসন্ত আকার। বাংলায় এর নাম বলবো আমরা হসন্ত। হসন্ত মানে কি? আমরা এখানে একটা ত লিখলাম, তয়ে আমরা আকার দিলাম, এরপরে আমরা একটা ল বসিয়ে দিলাম। দেখুন এই লটা হলো কি? হসন্ত আকারে উচ্চারণ হচ্ছে। কিভাবে? তয়ে আকার, ল হসন্ত আকারে উচ্চারণ হচ্ছে তাল। তাহলে এইটা তার সাথে লেগে একবার উচ্চারণ করছি আমরা, একবার। আমরা বলি না যে তাল্লা, বলি না আমরা, এখানে 2টা ল যোগ করে আকার দিয়ে বলি না তাল্লা,
আমরা সেটাও বলছি না, আমরা কি বলছি, এইখানে একটা ল মুছে দিয়ে আকারটা মুছে দিয়ে কোনো কিছু না দিয়ে উচ্চারণ করছি কি তাল। তাহলে বুঝতে হবে যে বাঁ দিকের বর্ণের সাথে ডানে যদি কোনো বর্ণ একক থাকে, খালি থাকে, তাহলে সেটা তার সঙ্গে লেগে একবার উচ্চারিত হয়, যেটাকে হসন্ত আকার বলে। তো আমরা বুঝবো যে আরবি বর্ণমালার সাথে, আরবি পড়ি আমরা ডান দিক থেকে এইভাবে পড়ে আসব, ডানের বর্ণে যদি কোনো আকার থাকে অবশ্যই থাকতে হবে, ডানের বর্ণে প্রথমে আকার ওকার রসিকার কোনো একটা থাকবে। এরপরে দেখুন যে বামের বর্ণের সাথে এই তিনটার কোনো একটা যদি থাকে তাহলে সেটা হবে হসন্ত আকার, মানে একবার উচ্চারিত হবে ডানের বর্ণের সাথে। আমরা এবার আপনাদেরকে কয়েকটা উদাহরণ দেখাই, সে সাথে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক দেখুন, আমরা এখানে তিনটি শব্দ লিখেছি। প্রথমে আছে কফ, আমরা প্রথম বর্ণ নিয়েছি কফ, তার পরের বর্ণ নিয়েছি লাম। আমরা প্রথম বর্ণের উপরে বসিয়েছি রসুকার অর্থাৎ পেশ, এর পরের বর্ণ দেখুন হসন্ত আকারে আছে। আমরা এটা যদি ধরি তাহলে আমরা হসন্ত আকার বসিয়েছি, অর্থাৎ কফে রসুকার কু, তার সাথে হসন্ত উচ্চারণ হবে ল। দেখুন উচ্চারণ কি হবে, কুল। একবার বলুন, কফে রসুকার কু আর লামে হসন্ত দিয়ে উচ্চারণ করতে হবে, লামকে হসন্ত ধরে উচ্চারণ করতে হবে, উচ্চারিত হবে কুল, কুল। এরপরে দেখুন আমরা হা বর্ণ নিয়েছি, যাকে আমরা হ বলবো। হ এর উপরে আকার মানে হা, এর উপরে তারপরে আমরা র বর্ণ নিয়েছি, র এর উপরে আমরা যজম বসিয়েছি। যজম বসানোর কারণে আমরা বুঝবো যে এটা হসন্ত আকারে উচ্চারিত হবে ডানের বর্ণের সঙ্গে, ডান দিকের বর্ণের সাথে উচ্চারিত হবে। দেখুন হয়ে আকার হা, রয়ে যজম মানে হসন্ত আকার, উচ্চারণ হবে কি হ্যার। একবার বলুন হ্যার। এরপরে দেখুন আমরা যা বর্ণ বসিয়েছি, যাকে আমরা জ ধরবো, জ, জ বাংলা বর্ণ ঝ নয়, ঝ আর জ কাছাকাছি কিন্তু আমরা একে জ ধরবো, ঝ নয় জ। দেখুন জ আকার যা, তারপর আমরা রয়ে হসন্ত আকার অর্থাৎ যজম বসিয়েছি, তাহলে জ আকার যা, তার সাথে র, উচ্চারণ হবে জার, জার। তিনটা শব্দ একবার পড়ুন, বলুন কুল, হার, জার। আমরা আরো তিনটি শব্দ আপনাদেরকে দেখাই। প্রিয় দর্শক দেখুন, আমরা আরো তিনটি শব্দ এখানে লিখেছি। আমরা প্রথম শব্দে প্রথম বর্ণ বসিয়েছি আলিফ, আলিফের এককটাকে আমরা নিব ওয়া, ওয়ে আকার দিলে আ, তাহলে আলিফে জবর আ, হয়ে আকার হা, উচ্চারণ করুন আ, হা। এরপরে দালকে কি করবেন, অবশ্যই দালকে হা বর্ণের সাথে নিতে হবে, তাহলে উচ্চারণ করুন আ হাদ, বলুন আ হাদ। আমরা নিব, যদিও একটা নিয়ম আপনাদেরকে পরবর্তী সময়ে দিচ্ছি যে দাল বর্ণের উপরে যদি যজম হয় তাহলে আমরা ভিন্ন একটা নিয়ম দিব, এরকম 5টা বর্ণ আপনাদেরকে দেব। তবে এখানে এভাবে একটু বুঝেন যে এটাকে একটু ড্রপ দিয়ে উচ্চারণ করতে হবে, একটু প্রতিধ্বনি করতে হবে। দেখুন আ হ্যাঁ দে, আরেকবার বলুন আ হ্যাঁ দে। কেন এটা আমরা এই বর্ণের সাথে নিয়ে উচ্চারণ করলাম, কারণ হলো এই বর্ণের উপরে আমরা হসন্ত বসিয়েছি, হসন্ত আকারে এটার সঙ্গে একবার উচ্চারণ করতে হবে আ হ্যাঁ দে। প্রিয় দর্শক এর পরের শব্দ দেখুন, আমরা প্রথমে নিয়েছি ওয়াও, তারপরে আলিফ, তারপরে নুন, তারপরে হা, তারপরে র। তাহলে ওয়ায়ে জবর ওয়া, এরপরে নুনে আমরা যজম বসিয়েছি, মাঝে আলিফ আছে। প্রিয় দর্শক তাহলে আমরা বলেছিলাম যে মাঝে যদি কোনো বর্ণ এরকম থাকে যার উপরে কোনো আকার, এক আকার রসিকার রসকার, দীর্ঘ আকার দীর্ঘিকার দীর্ঘকার, এটা কোনোটাই না থাকবে, যদি না থাকে কোনো বর্ণের উপরে, তাহলে সেই বর্ণকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা থাকবে না। আমি চিন্তা করব না যে এই বর্ণটা কি হবে, তাহলে পড়লাম না কেন, এটা আসলো না কেন পড়াই, এতটুকু আপনাকে চাপ নিতে হবে না। আপনি সহজে বলুন
অ আর এর সাথে নয়ে নয়ে হসন্ত আকারে যোগ করেন ওয়ান, বলতে হবে কি ওয়ে আকার ওয়া, আর ন তার সাথে উচ্চারণ হবে ওয়ান। এরপরে দেখেন হয়ে আকার হা আর রয়ে জজম উচ্চারণ হবে হার, উচ্চারণ করুন ওয়ান হার। আমরা কোরআন মাজিদের একটি শব্দ আমরা পড়লাম ওয়ান হার, কোরআন মাজিদে আছে সূরা কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দেখুন ওয়ান হার, আলিফকে কেন পড়ব না? আলিফের উপরে কোনো কিছুই আমরা বসাইনি, যার কারণে আমরা আলিফ পড়ব না। তাহলে কি হবে? ওয়ের আকারটা সরাসরি এসে দন্ত ন অর্থাৎ নুনকে ধরবে, উচ্চারণ কি হবে ওয়ান হার। এরপরে দেখুন আমরা আরও একটি শব্দ বসিয়েছি, কফে আকার বসিয়েছি। আমরা বলেছিলাম 8টি বর্ণর একটি হলো কফ, তাহলে এটা আকার আসলে কা হবে না, উচ্চারণ ক হবে মোটা হওয়ার কারণে। তাহলে বলুন ক। এরপরে দালে আকার বসিয়েছি দা, এরপরে র হসন্ত আকার জজম, উচ্চারণ হবে কি ক দার, ক দার। তিনটা শব্দ একটু বলুন আমার সাথে। দেখুন আ হাদে ওয়ান হার ক দার। শব্দগুলো যদি আমরা একসঙ্গে বলি তাহলে এমন হবে আহাদে ওয়ান হার কদার। প্রিয় দর্শক, কোরআন মাজিদ শিক্ষার গুরুত্বপূর্ণ একটি ধাপে আমরা এখন অবস্থান করছি, তাহলে কি জজম। জজমের এই ব্যবহার যদি আমরা জানি তাহলে ইনশাআল্লাহ আমাদের কোরআন শিক্ষার আরও একটি ধাপ আমরা এগিয়ে গেলাম। প্রিয় দর্শক, দেখুন যেভাবে বললাম আমরা সেভাবে বলার চেষ্টা করব। সেই সাথে এখন আপনাদেরকে কিছু আরও শব্দ আমরা দিচ্ছি যেগুলো আপনি পড়তে পারেন কিনা আপনাকে একটু আমরা পরীক্ষা করি। আপনি পরীক্ষা দেওয়ার জন্য বা আমি আঙ্গুল রাখবো, আপনি বলার জন্য প্রস্তুত থাকুন। প্রিয় দর্শক, দেখুন আমরা আরও 4টা শব্দ লিখেছি, কোরআন মাজিদের শব্দ। প্রথমে যে শব্দটি আমরা লিখেছি দেখুন আলিফে রসিকার বসিয়েছি অর্থাৎ জের বসিয়েছি, তাহলে ওয়ে রসিকার ই, তার সাথে আমরা নিয়েছি হায়ে জজম হসন্ত আকার, তাহলে ই, উচ্চারণ করুন ই। দয়ে রসিকার দি, অর্থাৎ আমরা দাল বলবো, দালে রসিকার বসিয়েছি তাহলে দি। প্রিয় দর্শক, তাহলে উচ্চারণ হবে কি ই দি, বলুন ই দি। প্রিয় দর্শক, এরপরে দেখুন আমরা একটি শব্দ বসিয়েছি, প্রথম বর্ণ বসিয়েছি লাম সিন তা। আমরা লামের একক ধরব ল, তাহলে লয়ে আকার লা, এর সাথে সিনে হসন্ত অর্থাৎ সয়ে হসন্ত স। আমরা উচ্চারণ করব কি লয়ে আকার লা, এর সাথে হসন্ত আকার একবার উচ্চারিত হবে লাস, তয়ে আকার তা, উচ্চারণ করুন লাস তা। আরেকবার বলুন প্রিয় দর্শক লাস তা। এর পরের শব্দ দেখুন আমরা প্রথমে সিন বসিয়েছি, তারপরে আইন, তারপরে আইন ইয়া। প্রথমে সিনে আকার স আকার সা, আমরা এককটা ধরব স আকারে বসিয়ে সা, এর সাথে আইনে আমরা যজম বসিয়েছি হসন্ত আকার, অর্থাৎ এই আইন সিনের সঙ্গে যোগ হয়ে একবার উচ্চারিত হবে কিভাবে সা। আমরা আইনকে বলেছিলাম একটু চেপে উচ্চারিত করতে হবে, উচ্চারণ করতে হবে, উচ্চারণ হবে কেমন সা সা। দেখুন ইয়াতে আকার ইয়া ইয়া, উচ্চারণ হবে সা ইয়া সা ইয়া। এর পরের শব্দ দেখুন আমরা প্রথমে নিয়েছি আইন। কিছু কিছু এমন বর্ণ আছে যেগুলো বাংলার সাথে ফিট খায় না, যদি আমরা বাংলার একক ধরতে চাই তাহলে সেভাবে আসে না, যার কারণে আইনে জের রসিকার আই একটু চেপে বলতে হবে আই, বলুন আই। এখানে আমরা নিতে পারি রস্বই দীর্ঘই, রস্বইয়ের পরে যে বর্ণ আছে দীর্ঘই, এরকম ধরতে পারি যে আইনে রসিকার আই, এর সাথে লামে যজম বসিয়েছি, তাহলে কেমন হবে দেখুন এটা কিন্তু লাম, আপনি বলবেন না এটা আলিফ। কেন? আলিফ কিন্তু বাঁ দিকের সাথে যুক্ত হয় না, আলিফ
বাঁ দিকের সাথে বাঁ দিকের বর্ণের সাথে যুক্ত হয় না, শুধুমাত্র ডানের সাথে যুক্ত হয়। আর এখানে বাঁ দিকে ঘুরেছে, তার মানে বাঁ দিকে যখন ঘুরবে তখন এটা আলিফ নয়, এটা লাম। তাহলে লামে যজম, লয়ে ধরবো আমরা, এককটা ধরবো ল। দেখুন আইনে জের ই, তার সাথে ল হসন্ত আকার অর্থাৎ যজম, উচ্চারণ হবে ইল। বলুন ইল। এরপরে ময়ে আকার মা, উচ্চারণ হবে ইল মা, ইল মা। প্রিয় দর্শক, আমরা গুরুত্বপূর্ণ ধাপ যজমের রূপ, যজমের পরিচয় এবং তার ব্যবহার সম্পর্কে জানলাম। যে যজম কতগুলো কোরআন মাজিদে তার রূপটা এরকম থাকবে। আবার বললাম সৌদি আরবে যে সমস্ত কোরআন মাজিদ ছাপানো হয় সেই কোরআন মাজিদে যজমের রূপ এরকম থাকবে। আবার কতগুলো কোরআন মাজিদে যজমের রূপ এরকম থাকে। যদি এই তিনটার কোনো একটা বাঁ দিকের বর্ণে থাকে, অর্থাৎ যেমন আমরা ধরে নিলাম সিনে আকার সা, অর্থাৎ সয়ে আকার সা, এরপর আইনে আমরা যজম বসেছি, এটাকে বুঝতে হবে যে এই যজম থাকার দরুন এইটা ডানের বর্ণের সাথে একবার উচ্চারণ হবে। যেমন আমরা বলি আম, তাল, গাছ, এরকম ঠিক এভাবেই এই যজম থাকার কারণে সেটা ডান দিকে চলে, ডান দিকে গিয়ে একবার উচ্চারণ করতে হবে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আবার দেখা হচ্ছে পরের পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।